সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালাহিন। তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচন বানচালের কথা উঠছে। সাম্প্রতিক নানা ঘটনায় এই সংখ্যা আরও বেড়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বানচালের আভাস। তারেক রহমান বললেন নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার কথা। সালাউদ্দিন আহমেদ বলছেন নির্বাচনকে বিতর্কিত করার জন্য একটি দলও তৎপর। কি তাদের উদ্দেশ্য? এদিকে জোট ভাঙার রাজনীতিও গরম করেছে মাঠ। সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় নির্বাচন বানচালের প্রশ্ন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, এবং আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি, সময় টেলিভিশন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। স্বজনহারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। সাতচল্লিশ আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফ। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল। হাসনাতের বহাল। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপি। গণমাধ্যমের উপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জোর। এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিশ্বকাপ খেলতে ভারত না যেতে অনড় বোর্ড। দ্রুত এই সিদ্ধান্ত জানাবে আইসিসি। দর্শক, সামনে নির্বাচন, আর এই নির্বাচন কেন্দ্র করে নানা ধরনের তর্ক বিতর্ক, একে অপরের প্রতি অভিযোগ রয়েছে। একই সঙ্গে নির্বাচন বানচালের প্রশ্ন বেশ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সেসব বিষয় নিয়ে আমাদের অতিথিদের সাথে কথা বলবো। প্রথমে যেতে চাই আমাদের সাংবাদিক আফজাল হোসেন। আপনি একটু আমাকে বলবেন যে আজকে তো কয়েকটি জায়গায় কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির কথা যদি বলতে হয়, নির্বাচন বানচালের একটি প্রশ্ন করেছে যে তারা এর আগেও অভিযোগ করেছিলেন নেতারা, কিন্তু আবার নতুন করে এই বানচালের কথা কেন আসছে যখন খুব কম সময় আছে নির্বাচনের? না, নির্বাচন বানচালের তফসিল ঘোষণার আগে থেকেই একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল, বা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে নির্বাচন কি আদৌ হবে কিনা, বা এই সরকারের মেয়াদ তো নির্দিষ্ট করে কিছু নেই, সে কারণে এই সরকার কতদিন থাকবে এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। তফসিল ঘোষণার পরে আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল নানা ইস্যুতে আবেদন বা আন্দোলন রাজপথে করছিলেন। গণভোটের বিষয়গুলো আসলো, যে গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে, সংসদের উচ্চ কক্ষে পিআর হবে না নিম্ন কক্ষে পিআর হবে, এই দাবিগুলো, যে পিআরের বিষয়গুলো ছিল, নানা ইস্যুতেই কিন্তু রাজনৈতিক দলগুলো মানে একেবারে বিভাজন তৈরি হয়ে গেছিল। এবং এখন যেমন ধরেন আপনি ঢাকায় আছেন, ঢাকা থেকে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা যে ধরনের মন্তব্য করেন, এই মন্তব্যের প্রভাবটা কিন্তু তৃণমূলে পড়ে। সেই কারণে মানুষের মধ্যে একটা ধারণা ছিল, বা এখনও ধারণাটা আছে, একেবারে যে অমূলক তা না, যে নির্বাচন আদৌ হবে কিনা 12ই ফেব্রুয়ারি। কিন্তু আমরা শুরু থেকে যেটা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন যে সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিই বলেছেন যে তিনি এক কথার মানুষ, তিনি তার যে টাইমলাইন, সেই টাইমলাইনের বাইরে তিনি যাবেন না, এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এবং তার প্রেস সচিবও বারবার বলছেন যে কোনো শক্তি এই নির্বাচনকে আসলে ঠেকাতে পারবে না, যতই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হোক। কিন্তু আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে এ ধরনের বক্তব্যগুলো আসছে যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই, প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি আছে। কয়েকজন প্রার্থী তো দেখলাম, বিএনপির একজন প্রার্থী, তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা করছেন। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, তার যে অপরাধী তারা খুব 12 ঘন্টার অল্প সময়ের মধ্যে দেশ থেকে বাইরে চলে গেল। এবং বিভিন্ন জায়গায় এই রাজধানী ঢাকার বুকে বসুন্ধরা এলাকারতেই আমরা স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। এসব প্রেক্ষাপটে যেটি আবার যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায় নাই, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যা লুট হয়ে গেছে সেটি আসলে সম্পূর্ণভাবে উদ্ধার করাও সম্ভব না।
এই যে নির্বাচনী পরিবেশ, তারপরে আমরা দেখেন যে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু চেষ্টা করছি যে নির্বাচনের পরিবেশটা বা নির্বাচনের আমেজটা তৈরি করা, কিন্তু মানুষের মধ্যে তারপরেও একটা চাপা মানে একটা আতঙ্ক রয়েছে যে আদৌ নির্বাচন হবে কি হবে না। কিন্তু মাঠে ঘাটে গেলে আসলে মাঠে দেখা যায় ঘাটে যে অনেকে গেলে প্রশ্ন এগুলো করে আসলে আমাদেরকে। দেখা যায়, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় বা আমার মনে হয় যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি হয়ে যাবে। তবে নির্বাচনটা কেমন হবে এটা নিয়ে আসলে প্রশ্ন কিন্তু এখনো রয়েছে, বা নির্বাচনটা ভোটার উপস্থিতি কেমন হবে, যেহেতু একটি বড় দল পতিত আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং দিল্লিতে বসে সেই দলের প্রধান নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন এবং তাদের যে সমর্থকদের বলছেন যে তারা যেন নির্বাচনে না যায় বা ভোট দিতে না যায়। সবকিছু মিলিয়ে ভোটার উপস্থিতি কেমন হবে এবং নির্বাচনটা শেষ পর্যন্ত কেমন হবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তবে নির্বাচনটা 12 ফেব্রুয়ারি হয়ে যাবে। মাহবুব আজিজ, আপনি শুনছিলেন যে নির্বাচন বানচালের যে চেষ্টা করার অভিযোগ আসছে, আফজাল হোসেন সাংবাদিক আমাদের, তিনি কিন্তু বলছিলেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আপনি কি মনে করেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এটা নিয়ে কোনো শঙ্কা নেই বা বানচাল করার কোনো শক্তি আসলে কারণেই সরকার যেমন দাবিটা করেছিল? এর সঙ্গে আমি একটু যোগ করি মাহবুব ভাই, যে আজকে যেহেতু তারেক রহমান বললেন যে একটি দল নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, বা একটি দল বলতে কাকে মিন করেছেন, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি যেটা বলতে চাই যে ভাই যেমনটি বললেন, শেষে প্রশ্নের শেষ লাইনটা ছিল যে নির্বাচন আটকে দেওয়ার শক্তি কারো নাই, এমন একটি কথা আপনি বললেন। সরকারের দাবি, সরকারের দাবি, আসলে সরকার যত কথার ফুলঝুরি দিচ্ছে বা যত কথার ফুলঝুরি আমরা সরকারের কাছ থেকে শুনছি, যত কিছুই ঘটুক না কেন আমরা কিন্তু জানি যে সরকারের প্রতি অনাস্থার যথেষ্ট কারণ আছে। সরকার একদম শুরু থেকেই অদক্ষতার পরিচয় দিয়েছে নানান ক্ষেত্রে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তাদের ব্যর্থতা, নির্বিকারত্ব, এক ধরনের অসহায়ত্ব আমরা দেখেছি যে উগ্র ডানপন্থার প্রতি সরকারের এক ধরনের প্রশ্রয়, এবং সেগুলো নানানভাবে সমাজে অনেক ধরনের বিভাজনের সৃষ্টি করেছে। যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, যখন ইতিহাস বিকৃতি ঘটেছে, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি, এগুলো তো সরকারের কাজ ছিল না। সরকার যদি নৈর্ব্যক্তিক থাকতো যে এগুলা যারা রাজনৈতিক সরকার আসবে তখন নানানভাবে আলোচনা বিতর্ক হতে পারে, তাদের এই বিতর্কে যাবার দরকারটা কী ছিল? তারা কিন্তু ডেকে ডেকে অনেক বিতর্ক নিয়ে এসছে এবং তাতে মনে হয় তাদের কোনো একটা এজেন্ডা আছে, এবং সেই কারণে মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে যে ছলে বলে কৌশলে কি সরকার থেকে যেতে চায়? কারণ নির্বাচন যদি না হয় সবচেয়ে লাভ হবে কিন্তু সরকারেরই, কারণ সরকার অনির্বাচিত সরকার, তারা মুফতে দায়িত্বে এসে গেছে বা ক্ষমতায় এসে গেছে, তাদের কেউই কিন্তু এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেনি, অধিকাংশ বিদেশে ছিলেন। কাজে তারা এসে যখন এই সমস্ত বড় বড় কথা বলছে, তাদের সাথে আমাদের সমাজের, আমাদের বাস্তবতার কোনো মিল নেই, এবং সেই কারণেই কিন্তু মানুষের একটা অবিশ্বাস রয়ে গেছে। তারপরেও যেহেতু তারা প্রত্যেকেই একাডেমিশিয়ান এবং এক ধরনের গবেষণার সঙ্গে অনেকেই জড়িত ছিল, যথেষ্ট বয়স হয়েছে তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা মিশ্রিত এক ধরনের প্রত্যাশাও তো মানুষের আছে, ওই থেকে যেই যত কিছুই ঘটুক না কেন নির্বাচন হয়ে যাবে। যেমনটি আফজাল ভাই বললেন যে যাই হোক নির্বাচন হবে, কারণ নির্বাচন না হলে তো সরকার যদি থেকেও যেতে চায় কতদিন থাকবে? এটা তো জোর করে থাকবার মতো বিষয় না। সরকারকে চলে যেতে হচ্ছে 2 বছরের মাথায়। অবশ্যই, কারণ যেতেই হবে, এবং এখন যে পরিস্থিতি, নির্বাচন না হলে এগুলো আর তারা সামালে দিতে পারবে না। আপনার বিনিয়োগ নাই, বিভিন্ন ধরনের কোনো নতুন উদ্যোগ নাই, বিদেশিরা আমাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বারবার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়ছে বাংলাদেশ। যতই আপনি কথা বলেন না কেন, আপনার বাস্তবতা কি জানাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, আমাদের কোন দিকে আমাদের চেহারাটা বোঝাচ্ছে? এই যে সংস্কার কর্মসূচি নিয়ে সরকার এত ডালপালা মেললেন, সরকার সংস্কার ব্যাপারটা নিয়ে কারা লাভ করলেন? 30টি রাজনৈতিক দল, যার 7-8টি বাদে অন্যদের নামই আমরা জানি না। এই 30টি রাজনৈতিক দল মিলে ঠিক কী করলেন? সংবিধান পরিবর্তনের প্রস্তাব দিয়ে বসলেন, এবং এই 30টি রাজনৈতিক দল ছাড়া কি আর রাজনৈতিক দল নেই? শ্রেণী পেশা নেই? তারা কি শ্রেণী পেশার মানুষদের সঙ্গে বসেছেন? ইত্যাদি অনেক প্রশ্ন থেকে যায়। তারপরেও কিন্তু যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের প্রধান প্রত্যয়টাই ছিল গণতান্ত্রিক একটা সমাজ রূপান্তর আমাদের যাতে হয়, এই রূপান্তরের আকাঙ্ক্ষা থেকে প্রথম ধাপ হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনের প্রতি একদম প্রবল আগ্রহে মানুষ আসলে অপেক্ষা করছে। কিন্তু আফজাল যে প্রশ্নটা, আমার প্রশ্নের সঙ্গে আফজাল সম্পর্ক প্রশ্ন করেছিল যে
আসলে আপনার কথা যদি বলা যায় যে সরকার এই দায় তৈরি করেছে বা নির্বাচন সংখ্যাটা তৈরি আছে, করেছে, সরকারের মধ্যে হবে একটা কিনা? অংশের অন্তত। কিন্তু এর মধ্যেও তো একটা রাজনৈতিক দলের অভিযোগ আসছে, এক রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের নাম বলছে যে একটি রাজনৈতিক দলও বানচাল করার জন্য চেষ্টা করছে। আসলে কারা তারা? প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল কিন্তু একে অপরের প্রতি অভিযোগ করবেই। আপনার মনে পড়ে 91 সালে কিন্তু বিএনপি নির্বাচনের পর তাদের ধারণা ছিল তো তারা হেরে যাবে, নানান রকম পরিস্থিতি, আওয়ামী লীগ বেশ বড় দল সেই সময়ে, অনেক বড় তাদের সাংগঠনিক সামর্থ্য, তারা প্রস্তুতি নিচ্ছিল হরতালের, যে নির্বাচন কারচুপি হয়েছে হরতালে, কিন্তু দেখা গেল বিএনপি জিতে বসে আছে, হরতাল তো তখন আর হলো না। অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা অনেক রকম অভিযোগ করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি তাদের মতো করে অনেক কিছুই চিন্তা করবে, জামাত চিন্তা করবে। আবার বিএনপি জামাতের সম্পর্কের কথা তো আমরা সবাই জানি যে তারা একসঙ্গে সরকারও কিন্তু গঠন করেছিল, তারা একসাথে 20 বছর ধরে আন্দোলন করেছে। আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামাত পরস্পরের বিরোধী হয়েছে। আজকে আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো পরিস্থিতি কি এরকম থাকতো? না, বিএনপি জামাত কি পরস্পর মুখোমুখি হতো? অর্থাৎ পরিস্থিতি আপনাদের অনেক কিছুই তো তৈরি করে, এবং এই জন্য যেই একটি কিন্তু সংখ্যা থেকেই যাচ্ছে যে গত 12 বছর আমরা যে 3টি ছলে বলে কৌশলে নির্বাচন দেখেছি, আওয়ামী লীগ যে একতরফা নির্বাচনগুলো করেছে, এই নির্বাচনটি ঠিক সেইভাবে একতরফা না হলে কিন্তু এককেন্দ্রিক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনি দেখুন, একমাত্র বিএনপি ছাড়া, বিএনপি উদারপন্থী দল হলেও কিছুটা ডান ঘেঁষা নয় কি? জামাতকে তারা প্রশ্রয় দিয়েছে, ইসলামিক দলগুলোর সাথে তারা দীর্ঘদিন ধরে আছে, ঠিক সেই অর্থে বামপন্থীদের সাথে কিন্তু বিএনপি কখনোই সেইভাবে সরকার গঠন করেনি কিংবা কোথাও যায়নি। অর্থাৎ সব ডানপন্থার এক ধরনের বিকাশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে সমাজে যে ভারসাম্যর কথা আমরা বলি, সেইটা কি অনুপস্থিত থেকে যাচ্ছে না আগামী নির্বাচনে? তাহলে এই যে আপনি বলছেন যে নির্বাচন নিয়ে উৎসাহ কেন দেখা যাচ্ছে না, সব জায়গায় কেন এরকম একটা একটু মন খারাপের ব্যাপার? কারণ হচ্ছে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারছে না। আপনি দেখুন যেইভাবে নির্বাচনের প্রার্থীদেরকে বাদ দেওয়া হলো এবং তফসিল মানে ঘোষণার পর নানান রকম অঘটন ঘটলো, এবং তারপরে আজকেও একটি আপনি খবরে বললেন যে হাসনাত সাহেবের সাথে যিনি প্রতিদ্বন্দ্বী বিএনপির সেই প্রতিদ্বন্দ্বী বাদ পড়ে গেল। অর্থাৎ কে বাদ পড়ছেন, কোন খাতে বাদ পড়ছেন? একই রকম ঘটনায় 2 জন বাদ পড়ছেন কি বাদ পড়ছেন না, আবার 2 জন রয়ে যাচ্ছেন। ওদিকে ব্যালট, বিদেশ থেকে যে ব্যালট, পোস্টাল ব্যালটের যে ভোট, ওটা আগেই নাকি সব ভোটাভুটি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ফাঁক থেকে যাচ্ছে। কাজে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির অনেক কথা বলা উচিত, কারণ এই রকম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি পড়ে যায় নির্বাচনটি, সেটা কারা করছে, কিভাবে করছে, জামাতও কিন্তু এটা নিয়ে কথা বলছে না। অর্থাৎ এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই তাদের কথা বলা উচিত। সব মিলিয়ে পরিস্থিতি যাই হোক না কেন, আপনার 22 তারিখ থেকে যখন নির্বাচনের প্রচার অভিযানটা শুরু হয়ে যাবে, মানুষ নির্বাচনমুখী হবে। জি আফজাল, আপনি যে শুনছিলেন যে নির্বাচনমুখী হবে, আপনি বলছিলেন যে 12 তারিখে নির্বাচন হবেই, আর সেই ক্ষেত্রে কি নির্বাচনের নিরপেক্ষ যে পরিবেশ, যেটা সুষ্ঠু নির্বাচনের যেটা আমরা বলি যে ফিল্ড সমান থাকতে হবে, সেটা কি আছে এখন নির্বাচনের জন্য? না, এখন নির্বাচনের মাঠে নামলে আসলে বোঝা যাবে, প্রচার প্রচারণা শুরু হলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সেটি আরও স্পষ্ট হবে। তবে এখন নির্বাচনের পরিবেশ, যেটি মাহবুব ভাই বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নাই মাঠটা, এবং প্রচার প্রচারণা শুরু হলে প্রার্থীর নিরাপত্তা, মাঠের পরিবেশ কি থাকবে, এক থাকবে না নিশ্চয়ই। আর বড় দল হিসেবে বিএনপি একটু তো প্রিভিলেজ পাবেই। যে আমরা দেখেছি যে 25 ডিসেম্বর যখন তারেক রহমান দেশে ফিরলেন, ফেরার পরে 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলেন। এরপরে তাকে সহানুভূতি জানানোর জন্য অনেকেই, বিভিন্ন রাজনৈতিক দল গুলশানে গিয়েছেন, তার সঙ্গে সহানুভূতি প্রকাশ করেছেন, এবং এমনও হয়েছে যে সহানুভূতি প্রকাশ করে আসার পরে তারাই আবার বলছেন যে আসলে প্রশাসন বিএনপির দিকে ঢুকে গেছে, বা প্রশাসনের অনেকেই এখন গুলশান কেন্দ্রিক হয়ে গেছে। এই অভিযোগগুলো রাজনীতিতে, এই অভিযোগগুলো থাকেই সবসময়। যেটি মাহবুব আজিজ ভাই বললেন না যে 91 সালে যখন নির্বাচনে বিএনপি জিতবে, এর তো কেউ ধারণা করতে পারে নাই, কিন্তু বিএনপি প্রস্তুতিও নিচ্ছিল যে হরতাল তারা ডাক দেবে, কিন্তু বিএনপি জিতে গেছে। তো রাজনীতির মাঠে নির্বাচন আসলে এরকম পাল্টাপাল্টি অভিযোগ থাকেই যে ওই দলের এই করছে, এই দলের এই করছে। এটা আসলে মানে রাজনীতির একটা কৌশল। তো জামাত, আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, জামাতের এই বক্তব্যটা আমরা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করতে পারি। জামাত কোনো দিক থেকেই আসলে ফাঁক রাখছে না,
তারা যত রকমের পাচ্ছে ফ্রন্ট ওপেন করছে। এক নম্বর হচ্ছে তারা নিজেরা যদি জিতে আসতে পারে 175 আসনে, তার মধ্যে যতগুলো পারা যায়, তারপর যদি তা না পারে, সাথে আবার 11টি দল নিয়েছে ইসলামিক দল, সেটা নিয়েও অনেক ঝামেলা তাদের হচ্ছে। সাথে 9টি দল আছে। হ্যাঁ, তাদের সাথে 9-10টি দল আছে, একজন আবার বেরিয়ে গেছে। কিন্তু সে চেষ্টা করছে যে ছাড়টার দিয়ে হোক। এটা হলো 2 নম্বর ফ্রন্ট। 3 নম্বর ফ্রন্ট হলো তারা সাথে এনসিপিকে নিয়েছে, যারা গণ অভ্যুত্থান জয়ী তরুণদের দল। অর্থাৎ এনসিপিকে সাথে নিয়ে তাদের যে 71-এর যে বিতর্কিত ভূমিকা, ওইটা অনেকটা ফিল্টার করা যায় কিনা সেটার একটা ব্যাপার। আবার সাথে এলডিপিকে নিয়েছে, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে, সাথে আবার আখতারুজ্জামান সাহেব সহ আরো যা পাচ্ছে আর কি, সবকিছু নিয়ে যতখানি ফিল্টার করা যায় তাদের 71-এর ভূমিকা। এত সব কিছুর পরে চতুর্থ তারা যে ফ্রন্ট খুলেছে সেটা হচ্ছে বিএনপির সাথে মিটিং করে এসে তারা বলছে যে বিএনপির সাথে আমরা কথা বলে ফেলেছি, আমরা নির্বাচন শেষে যেই ফলাফলটা হওয়ার পরেই সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো, জাতির জন্য যা ভালো মনে হয় আমরা একসাথে করব। তার মানে বোঝেন, তার মানে তারা গৃহপালিত বিরোধী দল হতে পারে জাতীয় পার্টির মতো। অর্থাৎ কোনো ফ্রন্টই তারা খালি রাখছে না। আজকে যেটা বলেছে যে বিএনপি সব দখল করে ফেলছে ইত্যাদি, বিএনপি নিয়ম মানছে না, তার মানে আমরা এখন বড় দলও হয়ে গেলাম বিএনপি সমান সমান, কারণ বিএনপিকে অভিযোগ করা যাচ্ছে। অর্থাৎ জামাত যত রকমে পারে তত রকমে তারা ফ্রন্ট বিস্তার করছে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেই প্রশ্নটি জামাতকে ছুড়ে দেওয়া উচিত ছিল বিএনপির, সেই জায়গাটি তারা মনে হয় চিন্তা করা দরকার যে জামাতের নির্বাচনী ইশতেহার কোথায়। তারা যে ইসলামিক আন্দোলনের কথা এত বছর ধরে বলে আসতেছে, তাহলে কি তারা ইসলামিক আন্দোলনের ভাবে শরিয়া আইন করতে চাচ্ছে? এবং শরিয়া আইন যদি করে তাহলে এতখানি নির্বাচন করা ইত্যাদি সেই বিষয়গুলো কোথায় যাবে? জামাতের নারী প্রশ্নে তাদের অবস্থানটা কোথায়? নারী সংস্কারের যে বিষয়গুলো আসছে, বিএনপি তো পরিষ্কার করেছে তাদের জায়গাগুলো, জামাত করছে না কেন? এবং জামাতের আপনি দেখেন এতগুলো আসনে তারা নির্বাচন করছে, একটি আসনেও তাদের কোনো নারী প্রার্থী নয়। কাজেই এই বিষয়গুলো নিয়ে তো ডিবেট হওয়া উচিত, এই বিষয়গুলো যে বিএনপির পক্ষ থেকে আরও সামনে আসা উচিত। যেইভাবে ডানপন্থার বিকাশ আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাংস্কৃতিক যে মর্মমূলে আঘাত দেখতে পাচ্ছি, ছায়ানট উদিচি ভেঙে যাচ্ছে, গণমাধ্যমে হামলা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখন বলবার মতো দল বিএনপি ছাড়া আর কোথায় আছে? কারণ ইসলামিক দলগুলো সব একাট্টা হওয়ার চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে সামনে কিন্তু নির্বাচনে একদম পরস্পর মুখোমুখি। ইসলামিক দলগুলো একাট্টা হলে সমস্যা কোথায়? কি সমস্যা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে 92% মুসলিম একটা অধ্যুষিত মানুষ, তারা তো এমনিতেই অনেক বেশি। এখন একটা খুব বড় ধরনের একটা যেটা জনসমষ্টি, ধরেন বাঙালি বা মুসলমান, তারা তো অংশে বেশি, তাদের জন্যই যদি আবার সব আইন কানুন হয়, এখানে বৈচিত্র্যটা থাকবে কোথায়? একটি মানুষও যদি ভিন্ন মতের হয়, তার মত প্রকাশের স্বাধীনতা তো আপনি থাকতে হবে, সমমর্যাদা তো থাকতে হবে। আপনি এমনিতেই কিন্তু অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য শ্রেণীর মানুষেরা কিন্তু আমাদের এখানে ঠিক প্রথম শ্রেণীর মর্যাদা পায় কিনা এটা নিয়ে অনেক বিতর্ক আছে। সংখ্যালঘু নির্যাতনের কথা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আপনি যখনই ইসলামিক শাসনের কথা বলবেন, আপনি যখনই উগ্রপন্থার কথা বলবেন, সেই সাম্প্রদায়িক রাজনীতি কখনই কি একটি আধুনিক প্রগতিশীল সমাজ তৈরি করে? আমরা যেই সমাজের দিকে যেতে চাইছি, সেই সমাজ কি আমাদের কোনো সাম্প্রদায়িক একটি রাজনীতির ফল হতে পারে? আমরা তো একটা আধুনিক বিজ্ঞান মনস্ক সামনের দিকে চোখ রাখা একটি সমাজের প্রত্যাশা করি, যেখানে বহু মত, বহু ধর্ম থাকে। ভাই, কিন্তু যারা আধুনিক প্রগতিশীল রাজনীতির কথা বলেন, তারা কেন এগোতে পারছে না? এগোতে পারলো না কোথায়? এগোতে তো পারছে বলেই তো বিএনপিকে আজকে 15 বছর ধরে আদালতে আটকে রাখা হয়েছে। এবং নানান রকম আমাদের যারা আধুনিক কথা বলে মুখে, তারা তো কাজে আধুনিক ছিল না। তারা তো মুক্তিযুদ্ধের চেতনাটা খালি নামেই বলেছে। আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছে? আওয়ামী লীগের হাতে তো ধর্মের অপব্যবহার হয়েছে। এই সাম্প্রদায়িক রাজনীতিকে আওয়ামী লীগ লালন পালন করেনি? কওমি জননী কে হয়েছিল? এবং এই যে একটি দেশে 4টি শিক্ষা ব্যবস্থা, একই দেশে একটি স্কুলের বেতন রাখবেন আপনি 80,000 টাকা আর 5 টাকা, এই বৈষম্য কে তৈরি করেছে? আওয়ামী লীগ তৈরি করেছে। এবং আপনি দেখুন যে এই দেশের, আপনি যখন একটি শিশুদের বিদ্যালয় থেকেই তো বোঝা যায় দেশের পরিস্থিতিটা কি। আপনি যখন এইভাবে শিক্ষা কার্যক্রমগুলোকে খণ্ড খণ্ড বিখণ্ড করে ফেলবেন, আপনি তাল মিলাতে চাইবেন আপনি আগামী বিশ্বের মানুষের সাথে, আগামী দেশগুলোর সাথে, কি করে এটা সম্ভব হবে? আপনার 1400-1500 বছর আগের শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি পারবেন এই আগামী দিনের সংকটগুলো মোকাবেলা করতে?
সেই জন্যই তো একটা রাষ্ট্র কিন্তু ইহজাগতিক হতে হয়। 24-এর গণ অভ্যুত্থান কিন্তু আমরা কেউই কি বেহেশত পাওয়ার জন্য আন্দোলন করেছিলাম? তাহলে আমরা করেছিলাম আমাদের মৌলিক অধিকারের জন্য, গণতন্ত্র, ভোটের স্বাধীনতা, আমাদের সকলের মতামত প্রকাশের স্বাধীনতা। তো সেইটার জন্য তো আমাদের ইহজাগতিক যে প্রতিষ্ঠান, বুঝতে পেরেছি। আফজাল, একটু আপনাকে সময় দিয়েছে, সেটা হচ্ছে যে ভাই একটা কথা বলছিলেন যে গৃহপালিত বিরোধী দলের একটা সম্ভাবনা আছে কিনা সামনে। এটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে বলা হতো একটা দলকে, না, এইবার সেই সম্ভাবনাটা নাই। কারণ হচ্ছে যে মানে জামাতকে নিয়েই তো কথা হচ্ছে যে জামাত আগামী নির্বাচনে বিরোধী দল সেটি গৃহপালিত হবে কিনা। কিন্তু জামাতের এখন যে অবস্থান তাতে আমার মনে হয় না যে তারা গৃহপালিত বিরোধী দল হবে। এখন বিএনপি জামাত দুই দলই তো লাস্ট 15 বছর 8 মাস আওয়ামী লীগের শাসনামলে দুই দলই ভিকটিম, এবং দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং তারা তো দুই দলই মজলুম বলা চলে। এখন তারা একসময় সারা দেশের মানুষের মজলুম, খালি দুই দল কেন? আমি দুই দলের প্রসঙ্গটা যেহেতু আসলো সেই জন্য বললাম। আর বিএনপির সঙ্গে তারা তো সরকারেও ছিল। এখন তারা যদি চান যে আগামী নির্বাচনের পরে একসাথে কাজ করবেন, তখন এটি আসলে যদি হয় তাহলে এটি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। কারণ এর আগে জাতীয় পার্টিকে যেভাবে আওয়ামী লীগ বিরোধী দল করে রেখেছিল, এবং এবারও যদি বিএনপি জামাতের সঙ্গে ওইভাবে গৃহপালিত বিরোধী দল করে রাখে, তাহলে এটি গণতন্ত্রের জন্য ভালো হবে না। তবে এই দুই দলের মধ্যে যেহেতু জানাশোনা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটি মাহবুব আজিজ ভাই বললেন যে আওয়ামী লীগ থাকলে বিএনপি জামাতের অবস্থান কি হতো, তখন তারা আবার এক হয়ে যেত। এটা তো বাস্তবতা। যেহেতু আওয়ামী লীগ নাই, তখন এই কারণে এই বিভাজনটা বা এই কারণে এই অবস্থানটা। জামাত তারা চেষ্টা করছেন, তাদের দল যে জোট করেছেন সেই জোটের মাধ্যমে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারেন সেই চেষ্টা করছেন। আর যদি না হয় তাহলে তারা সম্মানজনক একটা বিরোধী দলের অবস্থান চাচ্ছেন। আবার মাহবুব আজিজ ভাই এটাও বললেন, এটাও যে সত্য যে তারা যেহেতু বিএনপি প্রথমে জাতীয় সরকারের কথা বলেছিলেন, কিন্তু আমার মনে হয় যে জামাত সেটি আসলে বুঝেছে কিনা। কারণ বিএনপি বলেছিল তাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদেরকে নিয়েই তারা জাতীয় সরকার করবেন। জামাত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল না, জামাত এককভাবেই আওয়ামী লীগের সময় বা আন্দোলন করেছে। সেই কারণেই হয়তো জামাত চিন্তা করছে যে যেহেতু বিএনপি বলছে তারা জাতীয় সরকার করবেন, সেই সরকারের যদি সুযোগ পাওয়া যায় সেটিও একটা চেষ্টা করবেন। আসলে জামাত 54 বছরের ইতিহাসে এখন তো তাদের স্বর্ণালী সময় পার করছেন, এবং তাদের যে রাজনৈতিক অবস্থান, এবং বলে না তারা তো বলে যে খেলা যে কোন লেভেলে চলছে সেটি আসলে, এবং তারা একটা এই ধরনের গানও বানিয়েছেন। তো সব মিলিয়ে নির্বাচনের পরে আসলে বোঝা যাবে। এখন যদি জামাত বিএনপির সঙ্গে সেই গৃহপালিত অবস্থান থেকে জামাত বিরোধী দল হয়, বিএনপি সরকার গঠন করে, এবং সেটি যদি ওই সময়ের মতো জাতীয় পার্টির মতো হয়, তাহলে তো এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজকে তো শুনেছেন যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এবং তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনিও বলেছেন যে ইসির বিতর্কিত ভূমিকার পরও তারা ধৈর্য ধারণ করেছে বড় দল হিসাবে। ইসির বিতর্কিত ভূমিকা বলতে কি বুঝিয়েছেন আসলে, আপনি কি মনে করেন? ইসির বিতর্কিত ভূমিকা বলতে যেটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে, এবং পোস্টাল ব্যালটে যেই জায়গাটায় ধানের শীষ প্রতীকটা রাখা হয়েছে সেটি আসলে কয়েক মিনিট লাগবে দেখে ধানের খুঁজে পেতে, এবং যদিও টিক চিহ্ন দেওয়ার সিস্টেম, তারপরেও বলছে যে এখানে যদি সিল থাকে তাহলে ভাঁজ করলে দুই দিকেই চলে যেতে পারে, এবং এটি ভোটটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দাড়িপাল্লার প্রতীকটা যেখানে রাখা হয়েছে, শাপলা কুলির প্রতীকটা যেখানে রাখা হয়েছে, ইভেন ইসলামী আন্দোলনের যে প্রতীকটা যেখানে রাখা হয়েছে তার চেয়েও অনেকটা মানে অসুবিধাজনক অবস্থানে ধানের শীষকে রাখা হয়েছে। তারপরেও বলছেন যে এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরেও আসলে বিএনপি শুরু থেকে আমি বলি যে বিএনপি আসলে দাঁতে দাঁত কামড়ে আছে। তারা চাচ্ছে যে ভাই আমরা অন্য কোনো বিতর্কের মধ্যে যাইতে চাই না, একটা সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের পরে যা হওয়ার হবে। বিএনপির অ্যাটিটিউড এখন হচ্ছে এটা, যা হচ্ছে ইগনোরেট, নির্বাচনটা খালি হয়ে যাক। সেই কারণেই ইসি যতই বিতর্কিত ভূমিকা করুক বা সরকারের যতই অলসতা বা নিষ্ক্রিয়তা থাকুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তারা বলছেন ঠিক করতে বলছেন, কিন্তু ওইভাবে
সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান এখন পর্যন্ত এই 16 মাসে আমরা নিতে দেখি নাই বিএনপিকে। জি মাহবুব আজিজ ভাই, এই প্রসঙ্গে কি বলবেন যে দুটো বিএনপির প্রসঙ্গে- জি। চেয়ারম্যান উনি তো বলছেন যে বিতর্কিত ভূমিকার পর তারা ধৈর্য ধারণ করছেন, জি। আপনি কি তাই মনে করেন? যে বিএনপি এই ধৈর্য ধরে প্রসঙ্গের আগে আমি ওই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলিনি, সেটা হচ্ছে যে জামাতের এখন স্বর্ণালী সময় যাচ্ছে, যেটা ভাই বললেন, এবং এটা প্রায় চতুর্দিক থেকেই এক ধরনের দামামা পাচ্ছে যে জামাতের স্বর্ণালী সময়। কি করে জামাতের স্বর্ণালী সময়? তাদের 2008 পর্যন্ত সর্বশেষ যে গ্রাহ্য নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে 4 থেকে 7% ভোট। এই 4 থেকে 7% ভোটের পরে তারা এই যে গত 12-14 বছরের এই দুঃশাসনে তাদের ভোট এত বেড়ে গেল যেটা একেবারে বিএনপিকে এককভাবে কোণঠাসা করে ফেলতে পারবে। এবং সেই ভোটটা কি তারা কি রাজনীতি করেছে? তারা যে ছাত্র নির্বাচনগুলোতে জিতেছে কারণ ছিল সুপ্ত গুপ্ত মুনাফিকি রাজনীতি। তারা সব ছাত্র দলে গিয়ে হেলমেট বাহিনী, ছাত্রলীগে গিয়ে হেলমেট বাহিনী হয়েছে, এবং এই সুপ্ত গুপ্ত রাজনীতি তো ছাত্রদল বা বিএনপি করেনি। বিএনপি যা ছিল একদম প্রকাশ্যেই ছিল, তারা সকলেই হয় হামলা মামলার মধ্যে ছিল, বাড়িতে থাকতে পারেনি। তো সেই জায়গা থেকে জামাতের যেটা সুবিধা হচ্ছে, যখন যেটা সুবিধা সেই কথা তারা বলতে পারে। এইটা বলে এখন তারা যে তৃণমূলে যেভাবে বিশেষ করে নারী কেন্দ্রিক যেই তারা নানান রকম কথাবার্তা বলছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে ভোটটা, বিভিন্ন ধরনের ধর্ম ব্যবহার করছে, এই সাধারণ মানুষদেরকে, খুব সরলমতি মানুষদেরকে এই ধর্মকে কিন্তু আশ্রয় করে নানান রকম কিছু করা যায়। নির্বাচন কমিশন এই সব ব্যাপারে একেবারে নির্বিকারত্ব দেখাচ্ছে, এবং সরকার আপনি দেখুন গণভোটের ক্ষেত্রে তারা কিন্তু পরিষ্কার অবস্থান নিয়েছে। গণভোট হ্যাঁ দিতে হবে, সরকার প্রচার প্রচারণা চালাচ্ছে সরকারি খরচে। তাহলে নির্বাচনে ধর্মের ব্যবহার করা যাবে না, এটা নিয়ে সরকার কথা বলে না কেন? ধর্মের ব্যবহার যে খুব একটা বড় অস্ত্র, এটা তো সরকার জানে। সরকার জেনেও কিন্তু নির্বিকার হয়ে বসে আছে। এই যে পোস্টাল ব্যালটের কথাই, যে এরকম কাগজ এরকম ভাঁজ করলে সেটা ধানের শীষ মাঝখানে আসে, দুই জায়গায় পড়ে যাবে সিল, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যখন জিনিসটা। তখন এই ব্যাপারগুলো কেন নির্বাচন কমিশন উদাসীন থাকবে? আজকে এরকম একটা দুইটা তিনটা উদাসীনতা কিন্তু খুব বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। যারা নির্বাচনের ক্ষেত্রে কারচুপি করবে তাদের হাতে দেশ কি করে দিয়ে দেওয়া যায়, সেটাকে আমরা আওয়ামী লীগের সময় দেখিনি। তার মানে এটা যদি বিএনপি কারচুপি করে তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেটা জামাত যদি কারচুপি করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। আর বিএনপির যেই প্রশ্নটি আপনি করলেন যে বিএনপির চেয়ারপারসন উনি বলেছেন যে এই বিষয়গুলো, আমরা যেটা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু খুব শক্তভাবে কিন্তু বলা হচ্ছে না। তাতে আমাদের মনে হয় যে এটা যতখানি তাদেরকে ইতিবাচকভাবে বললেন। না, একটা বিষয় আমি একটু বলতে চাই, ওনারা কিন্তু বারবার বলেছেন যে বৃহত্তর স্বার্থে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা কিন্তু এই ধরনের কোনো উচ্চবাক্য করা বা তারা কোনো রকমের কোনো হম্বিতম্বি করছেন না, এটা কিন্তু বারবারই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ তারা কিন্তু বারবারই বলেছেন। কিন্তু এখন কিন্তু সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে দুর্বলতা যদি না ভাবেন। সেইটা এখন করতে করতে হতে কি ওই যে সেই গল্পের মতো যে আরেকবার বললে কিন্তু আমি দাঁড়াবো, আরেকবার বললে কিন্তু দাঁড়াবো, বলতে বলতে দেখা গেল সব নিয়ে চলে গেল। তো সেই ব্যাপারটা হচ্ছে এখানে হম্বিতম্বের বিষয় না, তো যুক্তির কথা, যে সমান অধিকার দিতে হবে, সব জায়গায় সমান একটা মর্যাদা থাকবে। আপনার পূর্ববর্তী নির্বাচনের ভোটগুলো দিয়েই কিন্তু কে বড় দল কে ছোট দল নির্ধারণ করা হয়। যেই দলটির নির্বন্ধন হয়েছে আজকে 1 বছর হয়নি, তার প্রতীক কি এই 50 বছরের পুরনো দলের চেয়েতেও ভালোভাবে ইয়েতে যেতে পারে এই বিষয়ে, অথবা আপনার তদ্বাক্ষরে যেতে হবে, কারণ একটা নিয়মে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা সরকারে আছেন, যারা দায়িত্বে আছেন, এই দক্ষতা তাদের দেখাতেই হবে। আমি একটা প্রশ্ন করে সেটা হচ্ছে যে আজকে কিন্তু তারেক রহমান এটাও বলেছিলেন যে তারা কৌশলের নামে কোন রকমের গুপ্ত বা সুপ্ত বা বেশ ধারণ করেননি। এটা কি আপনি কিভাবে মূল্যায়ন করেন? কারা আসলে গুপ্ত ছিল আর কারা প্রকাশ্য ছিল? এই যে জামাত শিবির যেভাবে ছাত্র লীগ হলো, আমি যেটা বললাম এর আগের প্রসঙ্গে, যে তাদের এই পুরো 14-15 বছর তাদের কিন্তু রাজনীতি অব্যাহত ছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে তারা রাজনীতি করেছে। এবারও শুনতে পাচ্ছি যে টেলিফোন নাম্বার তারা কালেক্ট করছে, সেখানে বিকাশ নাম্বার সহ সেখানে বিকাশ পৌঁছে শোনা যাচ্ছে কেন? এইগুলোর অভিযোগের অনেক প্রমাণপত্রও আছে। সেগুলো নিয়েও কিন্তু সরকার শুধু গণভোট ছাড়া কোনো ব্যাপারে প্রচারণা চালাচ্ছে না। জি আফজাল, একটু বলেন তো একটা বিষয়, সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের যে একটা বোঝাপড়া হলো না, 47 আসন ফাঁকা রেখে ইসলামী আন্দোলন সরে গেল 11 দল থেকে, সমঝোতার আসন থেকে, এটাকে কি আপনি বলবেন জামাতকে কি এখান থেকে নির্বাচনের সময় কি হোঁচট খেলো কিনা, বা কি ধরনের কার লাভ কার ক্ষতি হলো? না, এখানে জামাতের যে খুব একটা ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি না। কারণ হচ্ছে দেখেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের যে সম্পর্ক, এই জোটের
আগে, মানে আগে যে সম্পর্কে একেবারে বৈরিতাপূর্ণ সম্পর্ক, ইসলামী আন্দোলন জামাতের আদর্শ একেবারে খারিজ করে দেন, যে তারা আসলে জামাত মদিনার ইসলাম ফলো করে না, মওদুদের ইসলাম ফলো করে, এই ধরনের বক্তব্য এসেছে। এখন তারা যে এতটা সময় যে একসাথে বসে মিটিং করছে বা আলোচনা করছে, এটাই আসলে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়। তারপরেও তারা একসাথে বসে মিটিং করেছে, একটা সমঝোতার মধ্যে ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে ইসলামী আন্দোলন জামাতের জোটে থাকতে পারলো না। কারণ হিসেবে তারা দুইটা বিষয়কে সামনে আনছেন, যে তারা বলছেন যে তারা ইনসাফ থেকে বঞ্চিত হয়েছেন, এবং জামাতকে তারা বলছেন যে জামাত তাদের আদর্শ থেকে সরে এসেছে, ইসলামী যে আদর্শ, শরিয়া আইন কায়েম করার যে কথা জামাত এতদিন বলে আসছিল সেটা থেকে সরে আসছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে জামাত ইসলামের আদর্শ থেকে সরে এসেছে, এটা মানে এটা আমার মনে হয় যে বলার জন্যই তারা বলেছেন। কারণ এতদিন জামায়াতের মানে যে প্রসঙ্গটা এসেছে সেটা হচ্ছে যে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের আমির কথা বলেছেন, কথা বলে বের হওয়ার পরে খ্রিস্টান সম্প্রদায়ের একজন নারী বলছেন যে জামাত তাদেরকে আশ্বস্ত করেছেন জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না। তো এটাকেই তারা হিসেবে রেফারেন্স হিসেবে ধরে বলছে যে জামাত তাদের আদর্শ থেকে, কিন্তু জামাত যে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন এটা তো বহুবার বলেছেন, বহু সময়ে বলেছেন। জি জি, ধন্যবাদ। আর ইনসাফ থেকে বঞ্চিত, ইনসাফ হতো কখন? যখন তাদেরকে আসনগুলো দিয়ে দিলে হয়তো ইনসাফ হয়ে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় একেবারে শেষ। মাহফুজুর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।